নমস্কার, শুভ সন্ধ্যা। শাশ্বতী সিনহা টক্সে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা শুনছেন অভিজ্ঞান গাঙ্গুলির একদা আর্যাবর্তে এর প্রথম অধ্যায় ইতি বিষ্ণুপ্রিয়া। ইতি বিষ্ণুপ্রিয়ার কিছু অংশ আগের দিন পড়েছিলাম, যেখানে আচার্য ভদ্রভট্ট প্রধান আচার্য হলেন তক্ষশিলা বিশ্ববিদ্যালয়ের। আজ তার পরবর্তী অংশ। আজও হয়তো সবটা শেষ করতে পারবো না, শুনতে থাকুন। শুরু করি। ইতিমধ্যে অধ্যয়ন শেষ করে বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছে বিষ্ণুগুপ্ত। 1 বছর হলো তক্ষশিলাতেই শিক্ষক হয়ে যোগ দিয়েছে। আশানুরূপভাবেই কাত্যায়ন মগধ সভায় যোগ দিয়েছে, কিন্তু সবাইকে চমৎকৃত করে বিষ্ণুগুপ্তর মতোই শিক্ষক পদে যোগ দিয়েছে শঙ্কুমণি। বিষ্ণুগুপ্ত আচার্য হিসেবে যোগ দেওয়ার 1.5 বছরের মধ্যেই প্রধান আচার্য হলেন তার গুরু ভদ্রভট্ট। বিষ্ণুগুপ্ত অনেক আগেই উপলব্ধি করেছিল যে সুভাষিনীর মূর্তি তার হৃদয় মন্দিরে অধিষ্ঠিত হয়েছে। সম্ভবত সেই যে প্রথম যেদিন কুটিরের দরজা খুলেছিল কিশোরী সুভাষ, সেই প্রথম দেখাতেই বিষ্ণুগুপ্ত নিজের হৃদয় হারিয়েছিল। সুভাষিনীও তার প্রতি অনুরক্ত, তাও সে দেরিতে হলেও বুঝেছে। বিষ্ণুগুপ্তর মনে কাঁটার মতো বিদ্ধ হয় একটা নাম, নন্দ। তার পিতার মৃত্যু ও মাতার পরিণতির জন্যে যে দায়ী সেই ব্যক্তি যে এখনো জীবিত আছে। এত বছর ধরে প্রতিদিন প্রতিনিয়ত প্রতিশোধের অগ্নিতে দগ্ধে চলেছে বিষ্ণুগুপ্ত। সেই কারণেই নিজের ও সুভাষিনীর মধ্যে এক অদৃশ্য দেওয়াল তুলেছে সে। কারণ তার উদ্দেশ্য যে অন্য, তার একমাত্র উদ্দেশ্য প্রতিশোধ। বিষ্ণুগুপ্ত কখনো চায়নি তার সঙ্গে জড়িয়ে পড়ুক সুভাষিনী, কারণ সে জানে তার পরিণতি কি হতে পারে। আচার্য ভদ্রভট্ট তার মনের কথা সম্ভবত বুঝতে পেরেছিলেন। তিনি একদিন কথায় কথায় বিষ্ণুগুপ্তকে বলেছিলেন, প্রতিশোধের পথে যাত্রা শুরুর পূর্বে 2টি চিতা সাজিয়ে রাখতে হয় বিষ্ণু। প্রথমটা শত্রুর জন্যে, দ্বিতীয়টা নিজের জন্যে। তার অন্তরের এই জ্বালা উপলব্ধি করতে পেরেছিল সুভাষিনীও। তাই তো হাজার বাসনা থাকলেও কোনো দিন বিষ্ণুগুপ্তর চারপাশে গড়ে তোলা অদৃশ্য সেই প্রাচীর ভেদ করার চেষ্টা করেনি সে। বিষ্ণুগুপ্ত বহু বছর ধরে ভেবে রেখেছিল কোন পথে মগধের বিরুদ্ধে বিদ্রোহ করবে সে। সেই উদ্দেশ্যেই প্রথম পদক্ষেপ নেওয়ার প্রস্তুতি নিচ্ছিল বিষ্ণুগুপ্ত। ঠিক সে সময়েই মগধ থেকে সংবাদ এলো মগধ সম্রাট মহাপদ্মানন্দ মৃত্যু হয়েছে। না, যুদ্ধে নয়, বিদ্রোহীদের হাতে নয়, গুপ্ত ঘাতকের হাতে নয়। তার মৃত্যু হয়েছে স্বাভাবিক শারীরিক অসুস্থতা থেকে। অত্যধিক তামসিক খাদ্যগ্রহণ, মদ্যপান সহ শরীরের প্রতি অত্যাচার তো তিনি কম করেননি। অতএব বার্ধক্যের সীমানা ছোঁয়ার পূর্বেই মৃত্যু হলো তার। সিংহাসনে বসেছে তারই পুত্র ধনানন্দ। এই সংবাদ শুনে বিষ্ণুগুপ্তর মনে হলো ঈশ্বর তার সঙ্গে এ কেমন ছলনা করল। তার গোটা জীবন যে ব্যক্তির সর্বনাশ করার অভিপ্রায় নিয়ে কেটেছে, সে কিনা তার কিছু করার আগেই মারা গেল। এবার কি করবে তবে বিষ্ণুগুপ্ত? সেই দিনটা ছিল বসন্তোৎসব, যেদিন মগধ সম্রাটের মৃত্যুর খবর আসে সুদূর গান্ধারের এই তক্ষশিলায়। সেদিন বিকেলে প্রথমবার বিষ্ণুগুপ্তর আশ্রম গৃহে আসে সুভাষিনী। মুখোমুখি এসে দাঁড়ায় বিষ্ণুগুপ্তর। বিষ্ণুগুপ্তর পাশে অপরূপ সুভাষিনীকে দেখতে লাগছিল বড়ই বেমানান। কিন্তু প্রজ্ঞা যে রূপ দেখে আকৃষ্ট হয় না। প্রজ্ঞা নারীরা আকৃষ্ট হয় এক ও একমাত্র পুরুষের জ্ঞান ও ব্যক্তিত্বে। শেষ বিকেলের অস্তগামী সূর্যের আলোয় সুভাষিনীকে দেখে বিষ্ণুগুপ্তর মনে হচ্ছিল
যেন কোনো দেবী প্রতিমা থেকে বেরিয়ে এসে তার সম্মুখে উপস্থিত হয়েছে। দু হাতে বিষ্ণুগুপ্তর দু পায়ের পাতায় আবির দেয় সুভাষিনী। নিজের হাতের তালুতে কিছুটা আবির তুলে নিয়ে এগিয়ে ধরে বিষ্ণুগুপ্তর দিকে। শুধু মৃদু আবেগজড়িত কণ্ঠে বলতে পেরেছিল, এবার কি সব ভুলে তুমি নতুন করে সব শুরু করতে পারো না? এবারও কি আমায় ফিরিয়ে দেবে তুমি বরাবরের মতো? সেদিন সুভাষিনীর চোখে এমন কিছু ছিল যা মুহূর্তেই তার এত বছর ধরে গড়ে তোলা প্রতিরোধের দেওয়াল ভেঙে গুঁড়িয়ে দিয়েছিল। বিষ্ণুগুপ্ত সেই মুহূর্তে উপলব্ধি করতে পেরেছিল যে সে আসলে কতটা দুর্বল। এই অসাধারণ নারীটি চাইলে যে কোনো দিন তার এই প্রতিরোধ ভেঙে দিতে পারত এত বছরে। আজকে এই নারীকে প্রত্যাখ্যান করার ক্ষমতা বিষ্ণুগুপ্তর নেই। সে ক্ষমতা কোনো পুরুষকে ঈশ্বর দেননি। হাতে আবির তুলে সুভাষিনীর গালে লাগায় বিষ্ণুগুপ্ত। এইবার আত্মসমর্পণের ভঙ্গিতে চোখ বন্ধ করে নেয় সুভাষিনী। পর মুহূর্তে তাকে নিজের বাহুডোরে আকর্ষণ করে তার ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দেয় বিষ্ণুগুপ্ত। তার সব প্রতিরোধের দেওয়াল ভেঙে চুরমার হয়ে যাচ্ছে ধীরে ধীরে। সে হেরে যাচ্ছে এই নারীর কাছে। তার বড় ভালো লাগছে আজকে হেরে যেতে। সুভাষিনী আজ খুব খুশি, কারণ তার প্রাণের পুরুষটি এতগুলো বছর পর তার হতে চলেছে। গত কয়েক মাসে তাদের মধ্যের দূরত্ব ক্রমশই কমে এসেছে। সম্ভবত জীবনে প্রথমবার বিষ্ণুগুপ্ত নিজের মনের যাবতীয় অন্ধকার দূরে সরিয়ে আলোর পথে এসে দাঁড়াতে চেয়েছে। সবার চোখের আড়ালে তারা আজকাল নিয়মিত সাক্ষাৎ করে নির্জন কোনো স্থানে। দুজনই বিরহে ভাবে কত কথা বলার আছে একে অপরকে, কিন্তু সাক্ষাতে কথা কেউই কিছু বলে উঠতে পারে না। একে অন্যের সান্নিধ্যে কেমন যেন তারা হারিয়ে যায়। সুভাষ বিষ্ণুর বুকে মাথা রেখে চোখ বন্ধ করে বসে থাকে শুধু, তার একটা হাত নিজের দুই হাতের মধ্যে ধরে। সুভাষিনীর মনে পড়ে দাদার গৃহে বেশিরভাগ দিনই আলোচনা করতে করতে অনেক দেরি হয়ে যেত বিষ্ণুগুপ্তর। তাই গুরুর গৃহেই ভদ্রভট্টর সঙ্গেই তারও ভোজনের ব্যবস্থা হতো। নিজের দুইজন প্রিয় মানুষকে অন্ন ব্যঞ্জন সাজিয়ে খেতে দিতে বড় ভালো লাগতো তার। সুভাষিনী জানে যে বিষ্ণুগুপ্তর মিষ্টি খাদ্য বড় পছন্দের, তাই কখনো ক্ষীর বা গুড় মধুর মিষ্টান্ন হলে তার থালায় একটু বেশি দিত সুভাষিনী। এই খাদ্য পরিবেশনের অছিলাতেই মাঝে মাঝে বিষ্ণুগুপ্তর হাত স্পর্শ করত তাকে। চমকে গিয়ে দ্রুত হাত সরিয়ে নিত বিষ্ণুগুপ্ত। প্রথম প্রথম বিষয়টায় কৌতুক লাগলেও পরবর্তীতে মনে বড় দুঃখ পেত সুভাষিনী। কেন এরকম করে বিষ্ণুগুপ্ত? সে কি অস্পৃশ্য? আজকে সেই হাত নিজের হাতের মধ্যে রেখে বসে থাকতে বড় ভালো লাগে সুভাষিনীর। মনে মনে ঈশ্বরের কাছে প্রার্থনা করে যেন এই মুহূর্ত চিরস্থায়ী হয়। গতকালও নদীর পাড়ে এভাবেই তারা দুজন বসে সূর্যাস্ত দেখছিল। সুভাষিনী বুঝতে পারছিল বিষ্ণু কিছু একটা বলতে চাইছে। তাকে উৎসাহ দিতেই তার হাতটা আরও একটু বেশি জোরে চেপে ধরল সুভাষিনী। সুভাষ। সুভাষিনী মুখ তুলে দেখল বিষ্ণু অন্যদিকে তাকিয়ে আছে। মুখ তার দিকে না ফিরিয়েই বলল, যদি তোমার অনুমতি থাকে তবে আমি কালকে আচার্যর সঙ্গে কথা বলতে চাই। সুভাষিনীর হৃদয়ের গতি বাড়ছে। কোনো কথা বলল না সে, অপেক্ষা করল বিষ্ণুগুপ্তর কথা শেষ করার। বিষ্ণুগুপ্ত বলল, আমি গুরুদেবের কাছে তোমাকে বিবাহ করার প্রস্তাব রাখতে চাই, মানে যদি তোমার মত থাকে তবেই। সুভাষিনী কি ঠিক শুনছে? এ কি সত্যি না স্বপ্ন? তার ভয় হলো হয়তো এখনই তার নিদ্রাভঙ্গ হবে এবং এই মধুর মুহূর্ত স্বপ্নের সঙ্গেই উবে যাবে। কি হলো সুভাষ, চুপ করে আছো কেন? তোমার কি তবে মত নেই? সুভাষিনী তবুও কিছু বলছে না দেখে
এইবার তার দিকে তাকালো বিষ্ণুগুপ্ত। দেখতে পেল সুভাষিনীর দুটি মায়াময় গভীর চোখ অশ্রুসিক্ত। তার চোখ থেকে গাল বেয়ে জল ঝরে পড়ছে। তার দু চোখের ভাষাই বিষ্ণুগুপ্তর জন্য যথেষ্ট ছিল। তার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে বিষ্ণুগুপ্ত তার ওই দু চোখে। আর কোনো কথা না বলে সুভাষিনীর কপালে চুম্বন এঁকে দিয়েছিল বিষ্ণুগুপ্ত। কুটিরের বাগানের ফুল গাছে জল দিচ্ছে সুভাষিনী। তার মনে এখন যা চলছে তা ভাষায় প্রকাশ করা সম্ভব না। উৎফুল্লতা, উৎকণ্ঠা মেশানো এক অদ্ভুত অনুভূতি। তাকে বিবাহের প্রস্তাব দিয়ে আজকে প্রধানাচার্যর কার্যালয়ে গিয়েছে বিষ্ণুগুপ্ত ভদ্রভট্টর সঙ্গে সাক্ষাৎ করতে। বিভিন্ন ধরনের চিন্তা আসছিল সুভাষিনীর মনে। আচ্ছা, জ্যেষ্ঠ কি বলবেন শুনে? নিশ্চয়ই তিনি আপত্তি করবেন না, কারণ বিষ্ণু তার প্রিয়তম শিষ্য। কিন্তু তিনি কি অবাক হবেন? নিশ্চয়ই হবেন, কারণ স্ত্রী কন্যার মৃত্যুর পর থেকেই তিনি বিদ্যালয় ব্যতীত সব কিছুর প্রতি উদাসীন। তিনি জানতেও পারেননি কখন তার শিষ্য ও ভগিনীর মধ্যে প্রণয় গড়ে উঠেছে। তিনি অবাক হবেন, কিন্তু খুশি হবেন। আচ্ছা, বিষ্ণু কোথায়? তার এত দেরি হচ্ছে কেন আসতে? কিছুক্ষণ বাদেই বিষ্ণুগুপ্ত এলো। তাকে দেখেই তার দিকে ছুটে গেল সুভাষিনী। কি হলো? কি বললেন জ্যেষ্ঠ? বিষ্ণুগুপ্ত একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, বলার সুযোগই পেলাম না সুভাষ। গুরুদেবের কাছে গিয়ে দেখলাম তার ওখানে অনেক প্রবীণ শিক্ষককে নিয়ে আলোচনা সভা চলছে। স্বয়ং গান্ধার নরেশ সেখানে উপস্থিত। গম্ভীর বিষয়ে আলোচনা চলছে। একান্তে পেলাম না অনেকক্ষণ অপেক্ষা করেও। কি নিয়ে এত গভীর আলোচনা? অনুমান করতে পারি নিশ্চয়ই সেই বিদেশি সম্রাটের সেনাদলের বিষয়ে। হেসে বিষ্ণুগুপ্ত বলল, তুমি সত্যিই বুদ্ধিমান সুভাষিনী, ঠিকই অনুমান করেছ। তুমি তো জানোই সুদূর যবন দেশে এক মহাপ্রতাপ সম্রাট অলোকসেন্দ্র সুবিশাল সেনাবাহিনী নিয়ে বিশ্বজয় করতে বেরিয়েছে। সর্বশেষ পাওয়া সংবাদ যদি সত্যি হয়, তবে সে ইতিমধ্যে পারস্য দেশ আক্রমণ করেছে এবং পারস্য তার দখলে এলেই সে পূর্বের দিকে যাত্রা শুরু করবে। আশঙ্কা করা হচ্ছে যে আগামী কয়েক বছরের মধ্যেই তার সেনা আমাদের দেশের সীমান্তে এসে পৌঁছাবে। সুভাষিনীকেও চিন্তিত মনে হলো। বলল, শুনেছি পারস্য বিশাল শক্তিশালী এক সাম্রাজ্য। যদি এই উন্মাদ রাজা তাদের হারাতে সক্ষম হয়, তবে গান্ধারের পক্ষে কখনোই তাকে প্রতিহত করা সম্ভব নয়। সম্মতিসূচক মাথা নাড়ল বিষ্ণুগুপ্ত। বলল, সেই কারণেই সভায় আলোচনা চলছিল যে কি করণীয় আমাদের। যদিও আমি সভায় কনিষ্ঠ, তবুও আমি প্রস্তাব দিলাম যে যদি আর্যাবর্তর 16 মহাজনপদ একত্র হয়, তবে কিন্তু বিদেশিদের অনুপ্রবেশ আটকানো সম্ভব। গুরুদেব সহ অনেকেই আমার কথার সমর্থন করলেন এবং সেই অনুযায়ী ঠিক করা হয়েছে যে এই প্রস্তাব নিয়ে আচার্য প্রদ্যুম্ন যাবেন মগধের রাজধানী পাটলিপুত্রে। কারণ এই মুহূর্তে গোটা জম্বুদ্বীপে সবচেয়ে বড় ও শক্তিশালী সেনা আছে মগধের। তারাই সবচেয়ে বড় রাজ্য এই দেশের। অতএব শুরুটা মগধের সম্রাটকেই করতে হবে। তাকেই উদ্যোগ নিতে হবে অন্য ছোট ছোট জনপদকে এক করতে। আশা করা যায় নবীন সম্রাট ধনানন্দ তার পিতার মতো নন। তিনি নিশ্চয়ই আসন্ন বিপদের কথা বুঝে আমাদের প্রস্তাবে সাড়া দেবেন। দিলেই ভালো। একটা দীর্ঘশ্বাস ফেলল সুভাষিনী। বিষ্ণুগুপ্ত হেসে তার মাথায় হাত রেখে বলল, চিন্তা করো না হে বিষ্ণুপ্রিয়ে, কয়েকদিন যাক। এই উত্তেজনার আবহাওয়া কিছুটা স্তিমিত হলেই আমি আমাদের কথা গুরুদেবকে জানাবো। সব ঠিক থাকবে। এই কথায় কেন জানি সুভাষিনীর মনে অজানা কিছুর আশঙ্কা দেখা দিল। নিয়তি বড় রহস্যময় পথে চলে। নিয়তি অমোঘ, নির্বিকল্প ও অভূতপূর্ব। সেই ভাগ্যবিধাতা ও সর্বশক্তিমান।
মানুষ তার হাতের পুতুল মাত্র। কালের পুস্তকের পৃষ্ঠায় তার জন্যে নিয়তি কি লিখে রেখেছে সে বিষয়ে অজ্ঞানী মানুষ নিজের মতো আগামীর পরিকল্পনা বানায়। নিয়তি নিভৃতে পরিহাস করে। আসলে নিয়তি বড়ই নিষ্ঠুর। বিষ্ণুগুপ্ত প্রধানাচার্যর কার্যালয়ে প্রবেশ করতে আচার্য ভদ্রভট্ট মাথা তুলে তার দিকে তাকালেন। বিষ্ণুগুপ্ত বলল, প্রণাম আচার্য, আমায় ডেকেছিলেন গুরুদেব? হ্যাঁ বিষ্ণুগুপ্ত। তুমি কি দুঃসংবাদটা শুনেছ? না, কি ঘটেছে? আচার্য প্রদ্যুম্ন খুবই অসুস্থ হয়ে পড়েছেন গতকাল রাত থেকেই। তার ধুম জ্বর এসেছে। এদিকে আগামীকালই তার মগধ যাত্রার তিথি। হ্যাঁ তাই তো, এটা তো সত্যিই খারাপ খবর। তার যাত্রা তবে কয়েক সপ্তাহ পিছিয়ে দিন। আমি সেটাই চাইছি না। সব ব্যবস্থা যখন হয়েই গিয়েছে তখন তার পরিবর্তে অন্য কেউ যাক। সেই ভালো, কিন্তু আচার্য প্রদ্যুম্ন আগেও রাজপ্রতিনিধি হিসেবে বহু দেশে গিয়েছেন। তার মতো কূটনৈতিক অভিজ্ঞতা তো আর কারুর নেই। তার বদলে কে যাবে? আপনি? হ্যাঁ, আপনি অবশ্যই যেতে পারেন। আপনার নিজের এই বিষয়ে জ্ঞান অভিজ্ঞতা সবচেয়ে বেশি। ঘাড় নেড়ে ভদ্রভট্ট বললেন, সে এখন আর সম্ভব নয় বিষ্ণু। এক সময়ে তো কম দেশভ্রমণ করিনি এইসব কাজে, কিন্তু এখন বিশ্ববিদ্যালয়ের কাজ ছেড়ে এক বেলাও যাওয়া সম্ভব নয়। প্রধানাচার্য পদের সঙ্গেই যে সুবিশাল দায়িত্ব আমার ওপর এসে পড়েছে, তাতে গত কয়েক মাস আমি রাত্রিটুকু ব্যতীত অবসর সময় পাচ্ছি না। গতকালই তো সুভাষ খুব রাগারাগি করছিল আমার উপর যে আমি এবার অসুস্থ হয়ে পড়ব এই অত্যধিক কাজের ফলে। কথাটা তো ঠিকই বলেছে গুরুদেব। সে কথা বাদ দাও। অতএব আমার পক্ষে এখন মগধ যাত্রা সম্ভব না, বুঝতেই পারছ। 1.5 থেকে 2 মাসের জন্যে প্রধান আচার্যর অনুপস্থিতি সম্ভব নয়। ভদ্রভট্ট কিছুক্ষণ বিষ্ণুগুপ্তর দিকে তাকিয়ে থেকে ধীরে ধীরে বললেন, আচার্য প্রদ্যুম্নর পরিবর্তে আমি একটা নাম প্রস্তাব করেছি। আমার মনে হয়েছে সেই ব্যক্তি গোটা বিষয়টার গভীরতা বোঝে এবং তার অভিজ্ঞতা না থাকলেও তার রাজনৈতিক ও কূটনৈতিক জ্ঞান যথেষ্ট আছে এবং গান্ধার রাজসহ সমস্ত বরিষ্ঠ আচার্যই আমার প্রস্তাবে সমর্থন করেছে। কে, কার নাম প্রস্তাব করেছেন আপনি? তোমার। আমি বিষ্ণুগুপ্ত চাণক্যর নাম প্রস্তাব করেছিলাম। বিষ্ণুগুপ্ত ভীষণ রকম চমকে গিয়েছে। কয়েক মুহূর্ত তার মুখে কথা জোগাল না। তারপর সে বলল, না না আচার্য, এ হয় না। আমি যেতে পারবো না। পারবে না নাকি যেতে চাও না? যেতে চাই না। পাটলিপুত্র মানেই হলো আমার অতীতের বহু বেদনার স্মৃতি। আমি ওইসব ভুলে যেতে চাই গুরুদেব। আপনি তো সবই জানেন। আপনার কাছেই আমি কোনো দিনই কোনো কথা গোপন করিনি, আর ভবিষ্যতেও করব না। আমি আজকে যা কিছু যেটুকু শিখেছি সবই আপনার দান। অতএব আমি মগধে যেতে চাই না, আর তাছাড়া আমার অভিজ্ঞতাও কম এইসব বিষয়ে। আচার্য ভদ্রভট্ট তার পিঠ টান করে বসলেন। কিছুক্ষণ ভেবে বললেন, তোমার যদি নিতান্তই আপত্তি থাকে তবে তোমার ইচ্ছার বিরুদ্ধে তোমায় আমি জোর করব না। কিন্তু বিষ্ণুগুপ্ত, আমার তোমার উপর সম্পূর্ণ আস্থা আছে। আমি কিন্তু অনেক ভেবেই তোমার নাম প্রস্তাব করেছি। এই গুরুদায়িত্ব তো আমি যাকে খুশি দিতে পারি না। সেদিন আলোচনা সভাতেও তুমি আচমকাই উপস্থিত হয়েছিলে এবং ঐক্যবদ্ধ আর্যাবর্তর এই ভাবনাও তোমারই মস্তিষ্ক প্রসূত। যবন সেনাদের ভারত আক্রমণের বিপদের যথাযথ মূল্যায়ন তুমি করতে সক্ষম এবং বিষয়টার গুরুত্ব তুমি বোঝো। যেখানে গোটা দেশের ভাগ্য নির্ভর করে আছে এই বিষয়ের ওপর, সেক্ষেত্রে আমি বলবো নিজের ব্যক্তিগত জায়গা থেকে সরে দাঁড়িয়ে আর একবার বিচার করো। বিষ্ণুগুপ্তর কপালে ভ্রুকুটি দেখা দিয়েছে।
সে চিন্তিত, নিজের সঙ্গেই যুদ্ধ করছে সে নিজের অন্তরে। একদিকে গোটা দেশের ওপর আসন্ন বিপদ, অন্যদিকে তার মনে ভেসে উঠছে সুভাষিনীর মুখশ্রী। ভদ্রভট্ট আবার বললেন, অতীত আঁকড়ে থেকো না বৎস। তোমার মনে তোমার নিজের জন্মস্থান মগধকে নিয়ে যে তিক্ততা আছে, তা তুমি একমাত্র আবার সেই নগরে গিয়ে দাঁড়াতে পারলে তবেই হয়তো কাটবে। নিজের মনের শান্তির জন্যেও তোমার অন্তত একবার যাওয়া উচিত সেখানে। অতীত থেকে পালিয়ে বেরিও না বিষ্ণুগুপ্ত, তাকে নিজেরই অংশ হিসেবে স্বীকার করো, তার মুখোমুখি দাঁড়াও। বিষ্ণুগুপ্তর মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে, তার মধু দ্রব্য খেতে ইচ্ছে করছে। সে লক্ষ্য করে দেখেছে গভীর সমস্যা বা চিন্তায় পড়লে তার এরকম হয়। একটা দীর্ঘশ্বাস ফেলে বিষ্ণুগুপ্ত বলল, বেশ গুরুদেব, আপনি যখন বলছেন তখন আমি যাব মগধ, কিন্তু এ কাজে আমি রাজি হলাম শুধুমাত্র আমার দেশের কথা ভেবে। দেশের ও দশের হিতে নিজের প্রয়োজনকে তুচ্ছ করার শিক্ষা আপনার থেকেই আমি পেয়েছি। রাজধানীতে গিয়ে রাজা ধনানন্দর সঙ্গে সাক্ষাৎ করব এবং তাকে আসন্ন বিপদের কথা বোঝানোর চেষ্টা করব। তাকে অখণ্ড আর্যাবর্তর প্রয়োজন ও গুরুত্ব বোঝাতে আশা রাখি আমি সক্ষম হব। হাসি ফুটল ভদ্রভট্টর মুখে। বললেন, নিশ্চয় হবে। তোমার চেয়ে যোগ্য ব্যক্তি আর কেই বা আছে? আমি জানতাম তোমার দেশপ্রেম তোমায় চুপ থাকতে দেবে না বিষ্ণু। তবে আর বিলম্ব করো না, প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে নাও, আগামীকাল প্রভাতেই বেরিয়ে পড়ো। উঠে দাঁড়িয়ে আচার্য ভদ্রভট্টকে প্রণাম জানালো বিষ্ণুগুপ্ত। বেরিয়ে যাওয়ার আগে তাকে ডাকলেন ভদ্রভট্ট। বিষ্ণু, আগের দিন কি প্রয়োজনে আমার কাছে এসেছিলে সেটাই তো শোনা হলো না। কিছু বলবে বলে এসেছিলে নিশ্চয়ই? খুব প্রয়োজনীয় কথা কি? বিষ্ণুগুপ্ত আবারও একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, না থাক, এখন নয়, মগধ থেকে ফিরে এসে বলবো। বেশ বেশ, আর শোনো। বলুন আচার্য। তোমার শিক্ষক ও গুরু হতে পেরে আমি গর্বিত বিষ্ণুগুপ্ত চাণক্য। আমি জানি তুমিই পারবে এই দেশকে নবনির্মিত করতে। তোমার এই মগধ যাত্রাই হয়তো পাল্টে দেবে ইতিহাস। তোমার যাত্রা শুভ হোক, তোমার উদ্দেশ্য সফল হোক। তোমায় মগধ যেতে হবে? আগামীকালই? যেও না, দোহাই তোমায়, যেও না। সুভাষিনীর প্রশ্নের অন্যমনস্কভাবে জবাব দিচ্ছিল বিষ্ণুগুপ্ত, কিন্তু হঠাৎ সুভাষিনীর কাতর মিনতি শুনে চমকালো বিষ্ণুগুপ্ত। সে কোনো দিন সুভাষিনীকে এই ভঙ্গিতে কথা বলতে শোনেনি। সুভাষিনী বরাবরই তার কাছে একজন দৃঢ়চেতা নারী। সুভাষিনীর দিকে তাকিয়ে অবাক হলো বিষ্ণুগুপ্ত। সুভাষিনীর চোখে জল জমেছে। বিষ্ণুগুপ্ত তার মাথায় হাত রেখে বলল, তুমি এমন কেন করছো সুভাষ? মাত্র তো 1-1.5 মাসের ব্যাপার বড়জোর। ফিরে এসেই আমরা বরাবরের মতো মিলিত হব। সুভাষিনী বিষ্ণুগুপ্তর হাত চেপে ধরে বলল, না না, তুমি যেও না। বিষ্ণুগুপ্ত নরম স্বরে বলল, আবেগকে সংযত করো সুভাষ। যাওয়ার ইচ্ছে আমারও নেই, বিশ্বাস করো, বিন্দুমাত্র ইচ্ছে আমার নেই। কিন্তু যে দায়িত্ব আমি নিয়েছি তার ওপর যে আগামী দিনে গোটা দেশের ভাগ্য নির্ভর করে আছে, তাই আমায় যেতেই হবে। কিন্তু তোমার হঠাৎ কি হলো বলো তো? তোমায় কখনো সামান্য বিষয় নিয়ে এইরূপ আবেগপ্রবণ হতে তো আগে দেখিনি। সুভাষিনী অনুভব করল যে বিষ্ণুগুপ্ত সত্যি কথাই বলছে। সে অকারণেই বেশি ভেবে ফেলছে কেন। কিছুটা সামলে নিয়ে সুভাষিনী বলল, ঠিক জানি না বিষ্ণু, কিন্তু আমার মন বড় উতলা হচ্ছে তোমার মগধ যাত্রার কথা শুনে। জানি এর কোনো যুক্তি নেই, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে তুমি মগধ গেলে আমার থেকে চিরতরে হারিয়ে যাবে। বিষ্ণুগুপ্ত হেসে সুভাষিনীর গালে হাত রেখে বলল, এরূপ কিছুই ঘটবে না।
সুভাষিনী চোখ বন্ধ করে বিষ্ণুগুপ্তর হাত দুটো নিজের হাতে নিয়ে নিজের গালে চেপে ধরল। বলল, আমার জন্মের পরেই মাতার মৃত্যু হয়। পিতা তো জন্মের আগেই মারা গিয়েছিল। জ্যেষ্ঠ আমায় পিতার মতোই বড় করেছে। আমরা দুজন অনেক ঝড়ের মধ্যে দিয়ে বেড়ে উঠেছি। যখন ভাবলাম সে সুখী হবে, সেও সংসারের স্বপ্ন দেখল, কিন্তু দেখো তার সেই সুখও ক্ষণস্থায়ী হলো। এখন যখন আমি সুখের স্বপ্ন দেখছি, তখন বারবার মনে হচ্ছে যে আমারও কপালে হয়তো নিয়তি সুখ লেখেনি। আমার বড় ভয় করছে বিষ্ণুগুপ্ত। চোখ খুলে বিষ্ণুগুপ্তর চোখের দিকে তাকিয়ে সুভাষিনী বলল, জানো বিষ্ণু, এক জ্যোতিষ বলেছিলেন যে আমাদের বংশ অভিশপ্ত, আমরা কেউ কখনো সুখী হব না। সংসার করা আমাদের ভাগ্যে লেখা নেই। কোনো দিন এই কথায় বিশ্বাস করিনি, কিন্তু জ্যেষ্ঠর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনার পর থেকেই আমি বড় দুর্বল হয়ে পড়েছি। যদি সেই জ্যোতিষের কথাই সত্যি হয়। বিষ্ণুগুপ্ত আবারও মৃদু হেসে বলল, তুমি আমার দেখা শ্রেষ্ঠ নারী, তাই এ কথা তোমার মুখে শোভা পায় না। সুভাষ, মানুষ নিজের ভাগ্য নিজে নির্ণয় করে। আমার জন্মের পর এক জ্যোতিষ বলেছিল আমি সম্রাট হব, আমার কথায় নাকি গোটা দেশ চালিত হবে। এখন আমায় দেখো, এই হলাম আমি, বিষ্ণুগুপ্ত চাণক্য তক্ষশিলার এক সাধারণ শিক্ষক মাত্র। আমি কোনো দিনই সম্রাট হব না, কারণ সে বাসনা আমার কোনো দিনই ছিল না। আমি আমার মাতাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি কোনো দিন রাজা হব না। তাই মন থেকে দুর্বলতা ও কুসংস্কারকে বহিষ্কার করো। খুব তাড়াতাড়ি বিষ্ণু তার বিষ্ণুপ্রিয়ার সঙ্গে মিলিত হবে। এখন আসি, বিদায় সুভাষিনী। কথা দাও তুমি ফিরে আসবে। আমি ফিরে আসবো সুভাষিনী, কথা দিলাম। 1.5 মাস পর এক বিকেলে সুভাষিনী নিজের কুটিরে বীণায় মধুবন্তী রাগ বাজাচ্ছিল। তখনই কেউ একজন এসে সংবাদ দিল যে বিষ্ণুগুপ্ত ফিরে এসেছে, প্রধানাচার্যর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছে সে। আনন্দে হৃদয় নেচে উঠল সুভাষিনীর। সে ফিরেছে, তার বিষ্ণু ফিরেছে। সুভাষিনী মনে মনে আশা করেছিল বিষ্ণুগুপ্ত নিশ্চয়ই ফিরে এসে তার সঙ্গেই সর্বপ্রথম সাক্ষাৎ করবে, কিন্তু সে প্রথমেই গিয়েছে জ্যেষ্ঠের কাছে। কিছু কি ঘটেছে? না না, সে অহেতুক চিন্তা করছে। নিশ্চয়ই জরুরি কোনো কথা বলার আছে বিষ্ণুর তার গুরুদেবকে, তাই তার উচিত অপেক্ষা করা। কিন্তু সুভাষিনীর মন যে এই দীর্ঘ বিরহে বড়ই ক্লিষ্ট। হৃদয় তার মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করছে। তার বড্ড ইচ্ছে করছে এখনই একবার বিষ্ণুগুপ্তকে দেখতে। একবার কি জ্যেষ্ঠর সঙ্গে সাক্ষাতের অজুহাতে যাওয়া যায় না? নিজের এই কিশোরী সুলভ আচরণে নিজেই লজ্জা পেল সুভাষিনী। ইস, এ তার কি হয়েছে? কিন্তু মন যে বারণ মানে না। এই সব ভাবতে ভাবতেই কখন যে সুভাষিনী পায়ে পায়ে প্রধানাচার্যর ভবনের সম্মুখে এসে দাঁড়িয়েছে তা নিজেই খেয়াল করেনি। সকলেই জানে সুভাষিনী প্রধানাচার্যর ভগিনী, তাই তাকে প্রবেশ করতে কেউ বাধা দিল না। কক্ষে প্রবেশ করে বিষ্ণুগুপ্তর দিকে চোখ যেতেই ভীষণ বিস্ময়ে থমকে দাঁড়িয়ে গেল সুভাষিনী। এ কোন বিষ্ণুগুপ্তকে দেখছে সে? ব্রাহ্মণের প্রজ্ঞার পরিচয় ও গৌরব যে শিখা, সেই শিখার কেশ বাঁধেনি বিষ্ণুগুপ্ত। খোলা শিখার দীর্ঘ কেশ এলোমেলোভাবে ছড়িয়ে আছে তার পিঠ জুড়ে। তার পরিধানের বস্ত্র অপরিচ্ছন্ন। তার স্বাস্থ্য ভেঙে গিয়েছে, যেন পরিমাণ মতো খাদ্য ও পানীয় সে বহুদিন গ্রহণ করেনি। সুভাষিনী প্রবেশ করতে তার দিকে ফিরে তাকালো বিষ্ণুগুপ্ত। তার চোখের দিকে দৃষ্টি যেতেই শিউরে উঠল সুভাষিনী। ওই চোখ! উফ, কি ভয়ঙ্কর তার দুই চোখ! তাতে যেন বিদ্যুৎ খেলা করছে। ধিকি ধিকি আগুন জ্বলছে তার দু চোখে, যে আগুন ছারখার করে দেওয়ার ক্ষমতা রাখে তাদের জীবন, ভবিষ্যৎ, সাম্রাজ্য। সেই মুহূর্তে সুভাষিনী উপলব্ধি করতে পারে যে বিষ্ণুগুপ্ত ফিরে এসেছে বটে, কিন্তু সে তার পরিচিত বিষ্ণুগুপ্ত নয়।
মগধ যাত্রায় তার সঙ্গে এমন কিছু ঘটেছে যা বিষ্ণুগুপ্তর অন্তরের প্রশমিত আগুনকে আবার জাগিয়ে তুলেছে। যে ফিরেছে সে বিষ্ণুগুপ্ত নয়, সে চাণক্য। বিষ্ণুগুপ্তর চোখ কি একটুও শান্ত হয়েছিল সুভাষিনীকে দেখে? এর উত্তর জানা নেই, কারণ পরমুহূর্তেই তার দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল চাণক্য। কারণ সে জানত যে এই নারী সাধারণ নয়, এই নারী তাকে দুর্বল করে দেবে। নিজের দুর্বলতা যাতে প্রকাশ না পেয়ে যায়, তাই সুভাষিনীর দিক থেকে চোখ ফিরিয়ে নিয়েছিল চাণক্য। সে চায়নি সুভাষিনী তার চোখের দিকে তাকিয়ে তার অন্তরের দুর্বল বিষ্ণুগুপ্তকে খুঁজে পাক। ভদ্রভট্ট ও চাণক্যর মধ্যের আলোচনা থেকে কি ঘটছে তার আঁচ পেল সুভাষিনী। মগধের নতুন রাজা ধনানন্দ তার পিতা মহাপদ্মানন্দর চেয়েও লম্পট, অত্যাচারী ও লোভী। তিনি সম্পূর্ণভাবে মদিরা ও নারী শরীরে আসক্ত। ভদ্রভট্টর লেখা পত্রর অনুরোধে রাজার সঙ্গে বিষ্ণুগুপ্তের সাক্ষাতের ব্যবস্থা অমাত্য কাত্যায়ন করেছিল, কিন্তু নেশাতুর রাজা বিষ্ণুগুপ্তর কথার গুরুত্ব বোঝার অবস্থায় ছিল না। বিরক্ত হয়ে বিষ্ণুগুপ্ত রাজাকে বলে যে এইরূপ দায়িত্বজ্ঞানহীনতা রাজার শোভা পায় না, তার দায়িত্ব ও কর্তব্য মনে করাতে চায়। তাতে কুপিত হয়ে রাজা তৎক্ষণাৎ বিষ্ণুগুপ্তর শিরশ্ছেদের আদেশ দেন। পরিস্থিতি সামলাতে প্রধানামাত্য কাত্যায়ন রাজাকে অনুরোধ করে এই আদেশ প্রত্যাহার করতে, অন্যথায় ব্রহ্ম হত্যার পাপ হবে তার। তাতে প্রাণদণ্ড প্রত্যাহার করলেও ধনানন্দ আদেশ দেন, মূর্খ আচার্য, তোর এত সাহস আর দম্ভ যে আমাকে মগধ সম্রাটকে তুই জ্ঞান দিতে আসিস? তোদের মতো পণ্ডিত ব্রাহ্মণদের খুব গর্ব না তোদের ওই কেশ শিখা? সৈনিক, এই কুরূপ নোংরা ব্রাহ্মণকে এখনই ওর শিখা ধরে টেনে নিয়ে গিয়ে মহলের বাইরে ছুঁড়ে ফেলে দাও। একদল সৈনিক বিষ্ণুগুপ্তর কেশ শিখা ধরে তাকে মাটির ওপর টেনে হিঁচড়ে নিয়ে যেতে থাকে সভা থেকে। রাজার আদেশে তাকে তারা মহলের বাইরে মাটিতে ছুঁড়ে ফেলে দেয়। সেই টানা হ্যাচড়ায় শিখার গিঁট খুলে যায়। অপমানিত লাঞ্ছিত বিষ্ণুগুপ্ত সেইখানেই দাঁড়িয়ে নিজের শিখা ছুঁয়ে প্রতিজ্ঞা করেছে যে নন্দ সাম্রাজ্য সে ধ্বংস করবে। আজ এই মুহূর্ত থেকে তার জীবনের একমাত্র উদ্দেশ্য হবে নন্দ সাম্রাজ্যকে ধ্বংস করা। আর যত দিন না সে নন্দ সাম্রাজ্যের পতন ঘটিয়ে ধনানন্দকে সিংহাসনচ্যুত করতে পারছে, ততদিন সে নিজের কেশশিখা বাঁধবে না। তার এই প্রতিজ্ঞার কথা রাজার কানে যেতে রাজা পুনরায় বিষ্ণুগুপ্তকে ধরে এনে বন্দি করার নির্দেশ দেন। বহু কষ্টে পালিয়ে মগধের সীমানা পেরিয়ে গোপনে এতটা পথ অতিক্রম করে সে গান্ধার আসতে পেরেছে। সব শুনে কোনো কথা না বলে নিজের কুটিরে ফিরে আসে সুভাষিনী। তার কুটিরে প্রতিষ্ঠিত বিষ্ণুমূর্তির সামনে বসে ভেঙে পড়ে সে। এতক্ষণ বুকের মধ্যে চেপে রাখা কান্না ঠেলে বেরিয়ে আসে। বিষ্ণুগুপ্তর তার দিক থেকে চোখ ফিরিয়ে নেওয়া থেকেই তার যা বোঝার তা বোঝা হয়ে গিয়েছে। সে বিষ্ণুগুপ্তকে খুব ভালোভাবে চেনে। তাই সুভাষিনী উপলব্ধি করতে পেরেছে যে বিষ্ণুপ্রিয়া তার বিষ্ণুকে চিরতরে হারিয়েছে। তার সমস্ত স্বপ্ন আজীবন অধরাই থেকে যাবে। আজ এই পর্যন্তই। পরবর্তী অংশ নিয়ে খুব শীঘ্রই ফিরছি। সঙ্গে থাকবেন। ধন্যবাদ।